What's up everyone, আমি আরমান প্রত্যয়। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, প্রথম টেস্ট বাংলাদেশ হারার পরে আপকামিং যে টেস্ট ম্যাচ আছে কানপুরে, ভাই এই টেস্ট ম্যাচ যদি বাংলাদেশ হেরে যায় তাহলে কিন্তু আলটিমেটলি ইন্ডিয়ার কাছে হোয়াইট ওয়াশ খাবে, যেটা আমরা কোনোভাবেই চাই না। সো আই থট যে একটা ভিডিও কিন্তু গাইস বানানো যেতে পারে, যেখানে হচ্ছে আমি আমার প্রবাবল 11টা হচ্ছে শেয়ার করব তোমাদের সাথে। কানপুর টেস্টে কোন 11টা হলে দলের জন্য ভালো, ডেফিনেটলি একটা দুইটা চেঞ্জ কিন্তু দলের মধ্যে থাকাটা প্রয়োজন। আদারওয়াইজ যদি হোয়াইট ওয়াশ বাংলাদেশ খেয়ে ফেলে, বাংলাদেশি ভাষায় যেটাকে বাংলা ওয়াশ বলে, তাহলে কিন্তু মোমেন্টাম যেটা একটা ক্যারি করেছিল পাকিস্তান সিরিজের পর থেকে, সেটার মধ্যে কিন্তু একটু ব্যাডলি এফেক্ট পড়বে। ডেফিনেটলি গাইজ, তোমরা তোমাদের মতামত জানাবা কমেন্ট বক্সে যে তোমাদের মতামত অনুযায়ী প্রবাবল 11-এ কারা থাকতে পারে। আমি আমার প্রবাবল 11টা জানাচ্ছি তোমাদেরকে। ডেফিনেটলি স্কোয়াডটা আগে দেখে নেই যে স্কোয়াডে বাংলাদেশের কে কে আছে। আমার সামনে এখন স্কোয়াডটা ওপেন আছে। আমি এগুলো নামগুলো পড়ি, নামগুলো পড়ার পরে কোন একটা দুইটা প্লেয়ার সুইচ করা যেতে পারে একাদশ থেকে, যেন সেকেন্ড টেস্টটা ভালো হয়, সেই অনুযায়ী তোমাদের সাথে কথা বলছি। সো উইদাউট স্টিং ফার্দার ডিউ, লেটস স্টার্ট টুডেস ভিডিও। আই হোপ তোমাদের সবার আজকের ভিডিওটা ভাল লাগবে। চলো শুরু করা যাক। সো গাইজ, আমি এখন আমার সামনে হচ্ছে বাংলাদেশের স্কোয়াডটা ওপেন করেছি অ্যান্ড এই স্কোয়াডটা দেখবো এখান থেকে। আমার প্রবেবল পছন্দের 11 হচ্ছে আমি চুজ করবো। ডেফিনেটলি তোমরাও কমেন্ট বক্সে তোমাদের পছন্দের প্রবেবল 11 কিন্তু ডেফিনেটলি গেস লিখবা, তাহলে আমরা মিলিয়ে দেখবো যে আমাদের কতটুকু মিলে। লেটস স্টার্ট। প্রথমে যে বাংলাদেশের যে স্কোয়াডে যে যে প্লেয়ার আছে তাদেরকে আমি এখন নামগুলো মেনশন করব এবং দেখবো কারা কারা আছে যাদেরকে বাহির থেকে সুইচ করে দলে এক দুইটা চেঞ্জেস কিন্তু চাইলেও আনা যেতে পারে। সো স্টার্ট করি এখন। প্রথমে আছে মাহমুদুল হাসান জয়, যিনি হচ্ছে স্পেশালি টপ অর্ডার ব্যাটসম্যান, কিন্তু কিছু কিছু ম্যাচে তিনি মিডল অর্ডারও খেলেছেন এবং মিডল অর্ডার খুব ভালো পারফর্ম কিন্তু করেছেন। বাট এই লোকটা কেন জানি মাঝে মাঝে দম হারিয়ে ফেলে। হি ইজ নো ডাউট আ ব্রিলিয়ান্ট ব্যাটসম্যান। উনি কিন্তু ঘরোয়া ক্রিকেট স্পেশালি ডোমেস্টিক এরিয়াতে খুব কনসিস্টেন্টলি হচ্ছে রান করেন, বাট ইন্টারন্যাশনাল এরিয়াতে যখন আসেন, একটু টাফ অপোনেন্ট যখন থাকে, তখন কিন্তু তার একটু টাফ হয়ে যায় ক্যারি অন করা মোমেন্টামটা। সো মাহমুদুল হাসান জয় ইজ আ গুড ব্যাটসম্যান, বাট উনি হচ্ছে এই দলে থাকতে পারবে কিনা 11-এ আই হ্যাভ এ ডাউট। বাকি নামগুলো পড়ছি তারপর বলছি। দেন আছে নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন। ওনার একটা বিষয় আমার লাস্ট ম্যাচে খুবই ভালো লেগেছে। হি হ্যাড প্লেড 86 অড নট, যেটা হচ্ছে দুর্দান্ত ছিল সত্যি কথা বলতে। আরও আমার কাছে বেশি ইমপ্রেসিভ লেগেছে নাজমুল হোসেন শান্তর ব্যাপারে, সেটা হচ্ছে তিনি খুব অ্যাগ্রেসিভ ওয়েতে ব্যাটিংটা করেছেন, কিন্তু ডিফেন্সিভ ওয়েতে ব্যাটিংটা করেন নাই। যে ব্যাপারটা তিনি প্রবেবলি অ্যাডপ্ট করেছেন ঋষভ পান্ট যে ভারতে ছিল। হি ইজ অলওয়েজ অ্যান অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান, একটু অ্যাটাকিং স্টাইলে শর্ট খেলে রান নিতে উনি খুব পছন্দ করেন। ওই পিচ ওয়াইজ আমি যেটা বুঝলাম, চেন্নাইতে যেহেতু একটু স্পিন ওরিয়েন্টেড পিচ ছিল, তো ওই জায়গার মধ্যে রবিচন্দ্রন আশ্বিন এবং রবীন্দ্র জাদেজা যে স্টাইলে ব্যাটিংটা গাইস করেছে, সেটাও কিন্তু অ্যাটাকিং ছিল। তার মানে অ্যাটাকিং স্ট্র্যাটেজিতে যদি কোনো স্পিনার ডোমিনেট করা যায় বা কোনো পেসারকে ডোমিনেট করা যায়, তখন কিন্তু ডেফিনেটলি রান বের হবে এবং অপোনেন্ট টিমের যে তোমার প্ল্যানটা আছে বা এক্সিকিউশনটা তারা করতে চেয়েছিল, সেটা কিন্তু একদম উড়ে যাবে। সো ওই জায়গা থেকে ওরা কিন্তু খুব ভালো একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছে, যেটা সেকেন্ড ইনিংসে ব্যাটিংয়ের সময় নাজমুল হোসেন শান্ত কিন্তু পিক করতে পেরেছে, তাই উনি 86 রান করেছে। নাওয়াডেজ হি ইজ ডুইং আ ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্সির ব্যাপারে কোনো সন্দেহ নাই। স্পেশালি হচ্ছে ওনার বোলিং অর্ডার চুজ। একটা বলার থেকে কিভাবে কোন সিচুয়েশনে কোন বলারকে আনতে হবে, এটা কিন্তু নাজমুল হোসেন শান্ত খুব ভালোভাবে করতে পারছে। সো নাজমুল হোসেন শান্তর জায়গা আমার 11-এ হচ্ছে ডেফিনেটলি ফিক্স অ্যান্ড ইজ দ্য ক্যাপ্টেন। সো নো ডাউট অ্যাবাউট দ্যাট। দেন হচ্ছে সাকিব আল হাসান, ওনার ব্যাপারে একটু পরে কথা বলছি আমরা, উনি আছেন। তারপর আছে জাকির হাসান, যিনি হচ্ছে স্পেশালি উইকেট কিপার ব্যাটসম্যান, বাট লিটন দাস ইজ আ নো ডাউট ব্রিলিয়ান্ট উইকেট কিপার। সো জাকির হাসানকে সেখানে উইকেট কিপিংয়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না এবং উনি ওপেনার হিসেবে খেলছেন আপাতত। সো ওনার জায়গাটাও আমরা পরে বলছি, তারপর আমি বাকি প্লেয়ারগুলো দেখছি। নাহিদ রানা আছেন, স্পিড স্টার, অবশ্যই তাকে দলে চাই। তার খেলা তো অলরেডি আমরা দেখে ফেলেছি। এবং তাসকিন আহমেদ আছেন, আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একজন ক্রিকেটার বাংলাদেশ টিমে। আমার 11-এ তো ডেফিনেটলি তাসকিন আহমেদও থাকবেন। মমিনুল হক, ওয়ান ডাউন ব্যাটসম্যান, টপ অর্ডার। ওয়ান ডাউন ব্যাটসম্যান কিন্তু গাইজ দলের জন্য অলওয়েজ মেইন স্ট্রিম রোল প্লে করে। ওয়ান ডাউনে একটা টিমে যেই প্লেয়ার নামে, অলওয়েজ এই প্লেয়ার কিন্তু সবসময় ইনিংস ক্যারি করার অ্যাবিলিটি থাকতে হবে। ওয়ান ডাউনে ফর এক্সাম্পল আমি তোমাদেরকে দুই এক তিনটা উদাহরণ দিচ্ছি। ফর এক্সাম্পল ভারতের নামে বিরাট কোহলি, উই নো হাউ মাচ গুড হি ইজ।
দেন আমরা বলবো কেন উইলিয়ামসনের কথা নিউজিল্যান্ডে, তিনিও কিন্তু ওয়ান ডাউন ব্যাটসম্যান। জো রুট, তিনিও কিন্তু ওয়ান ডাউন ব্যাটসম্যান। ইন সাম কেসেস ফ্যাফ ডুপ্লিসিসও ওয়ান ডাউনে নামতো। তার জায়গায় যদি হাশিম আমলাকে বলি, তিনিও কিন্তু ওয়ান ডাউনে নামতেন। এবং প্রত্যেকটা টিমের মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ওয়ান ডাউন ব্যাটসম্যানটা কি পরিমাণ ভাইটাল হয়ে থাকে একটা দলের জন্য। সো মমিনুল হকের কতটুকু তোমার হচ্ছে জায়গা করে নেওয়ার ক্ষমতা আছে এই দলে, সেই ব্যাপারে আমার একটু ডাউট আছে। বাট আনফর্চুনেটলি আমাদের ওনার থেকে বেস্ট ওয়ান ডাউন ব্যাটসম্যান আমার কাছে মনে হচ্ছে নেই, অথবা আদৌ যদি থাকে সে কতটুকু মমিনুল হক থেকে ভালো করবে সেটা কিন্তু একটা বড় প্রশ্নের বিষয়। সো মমিনুল হক ডেফিনেটলি আমার 11 আপাতত থাকবেন, কোনো সমস্যা নেই। সাদমান ইসলাম আছেন, সাদমান ইসলাম খুব ভালো প্রমিজিং স্টার্ট করেছিল ইন্ডিয়ার সাথে সেকেন্ড ইনিংসে, আর পাকিস্তানে তো দুর্দান্ত খেলেছে এবং ইট ওয়াজ শকিং ফর মি বিং অনেস্ট যে সাদমান ইসলাম এত ভালো খেলতে পারবে থ্রু আউট পাকিস্তান সিরিজ অ্যাজ ওয়েল অ্যাজ ইন ইন্ডিয়া তে সেকেন্ড ইনিংস। আমার কাছে খুব ভালো লাগছে সাদমান ইসলাম। সো আই থিঙ্ক যে হি উড বি ইন মাই টপ 11। তারপর জাকের আলী উইকেট কিপার ব্যাটসম্যান আরেকজন আছে, জাকের আলী অনিক। সো তাকে সেকেন্ড টেস্ট ইভেন ইন্ডিয়াতে শরীফুল যে পেস বোলার আছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট, যে ইনজুরির কারণে খেলতে পারছেন না, তার জায়গায় রিপ্লেস করা হয়েছে অ্যাজ আ ব্যাটসম্যান, বলারের জায়গা নেওয়া হয়েছে। ওপেনিংয়ে আমাদের সবচেয়ে মেজর প্রবলেম হচ্ছে তামিম ইকবালের মতো সিনিয়র ক্যাম্পেইনার দলের মধ্যে নাই। এটা একটা বড় একটা রিজন, যে রিজনটা হচ্ছে বাংলাদেশের টপ অর্ডারকে ভোগাচ্ছে বিকজ অফ দ্য ল্যাক অফ এক্সপেরিয়েন্স। সো ওই জায়গা থেকে তামিম ইকবাল খান যদি থাকতেন তাহলে দলটা আরও বেশি সলিড হতো, যদিও এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টিমস এভার ইতিহাসে টেস্ট সিরিজের বা টেস্ট ম্যাচের। সো হাসান মাহমুদ আছেন, তিনি তো ডেফিনেটলি থাকবেন। তিনি একটা ফাইপার নিয়েছেন ইন্ডিয়ার সাথে, পাকিস্তানের সাথেও তিনি মেবি 10 উইকেট হোল তার একটা ছিল। সো হাসান মাহমুদ ইজ আ ব্রিলিয়ান্ট বলার। নতুন বলে তার সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে প্রপার লাইন লেংথটা মেনটেন করা। হি হ্যাজেন্ট এনাফ পেস অর বিং অনেস্ট, বাট উনি যেভাবে লাইন লেংথটা মেনটেন করেন ওইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো তার লেট সুইং আছে, তার যখন ব্যাটের কাছে বলটা এসে যায় তখন একটা লেট সুইং হয়, যে সুইংটা একটু বুঝতে ব্যাটসম্যানদের কিন্তু কষ্ট হয়। নতুন বলে তো কোনো কথাই নাই। দেন নাইম হাসান আছেন একজন স্পিনার, অফ স্পিনার, বাট আমার কাছে মনে হচ্ছে নাইম হাসান আমার 11-এ থাকবে না। হি ইজ আ গুড স্পিনার, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট বাংলাদেশের অফ স্পিনাররা হচ্ছে খুব ট্রেডিশনাল স্টাইলে অফ স্পিন করে সত্যি কথা বলতে, এবং ইন্ডিয়া টিম অফ স্পিন খেলতে আমার কাছে মনে হয় যে অনেক বেশি কমফোর্টেবল রেদার দেন মেহেদী হাসান মিরাজের বোলিং অ্যাকশন থেকে শুরু করে অনেক বেশি বুদ্ধিমানের বলার বা বুদ্ধিদীপ্ত বলার যাকে বলা যায়। সো নাইম হাসানের জায়গায় মেহেদী হাসান মিরাজ একজন অফ স্পিনার থাকলে কিন্তু হচ্ছে। মুশফিকুর রহিম নো ডাউট উনি যেমনই করুক উনি আমাদের সবচেয়ে বেশি প্রমিজিং ব্যাটসম্যান এবং মিস্টার ডিপেন্ডেবল, সে তো আমার টপ 11-এ থাকবে। মেহেদী হাসান মিরাজ যার কথা একটু আগে বলেছিলাম তিনিও টপ অর্ডারে থাকবেন। লিটন দাস ওয়ান অফ মাই ফেভারিট ইন টেস্ট স্পেশালি, নট ইন ওডি অ্যান্ড টি20। হি হ্যাজ টু প্রুভ আ লট ইন দোজ টু ফরম্যাট, বাট উনি হচ্ছে টেস্ট ম্যাচে কিন্তু থাকতে পারেন। লিটন দাস নো ডাউট ভালো টেস্ট কিন্তু টেম্পারমেন্ট ওয়াইজ ধরে খেলতে পারে। খালেদ আহমেদ একজন ইন্টারেস্টিং পেস বলার, আমার কাছে তার বোলিং অ্যাকশনটা বেশ ভালো লাগে, যদিও লেংথ একটু ঝামেলা আছে। উনি অলওয়েজ একটু শর্ট পিচ সর্ট অফ ডেলিভারি করে, কন্টিনিউয়াসলি সেটা করতে থাকে এবং ব্যাটসম্যান একটু পরে কিন্তু সেটা রিড করে ফেলতে পারে। খালেদ আহমেদের যদি তোমরা ইউটিউবে সার্চ করো অনেক হাইলাইটস দেখো, দেখবা অলওয়েজ যে উইকেটগুলো পায় এগুলো একটু শর্ট অফ লেংথে বল ফালায়। উনি গুড লেংথ অথবা একটু ফুলার লেংথে কিন্তু বল করে থাকেন না। সো খালেদ আহমেদের লেংথ নিয়ে আমি জানি না এখন কতটুকু কাজ করেছেন, বাট ওনার ভালো পেস আছে এবং উনি একজন গুড অ্যাকশন বিশিষ্ট পেস বলার। সো খালেদ আহমেদ আপাতত থাকছেন না আমার 11-এ, কজ হচ্ছে উই হ্যাভ সাম গুড সিমার্স অলরেডি। অ্যান্ড তাইজুল ইসলাম অ্যানাদার লেফট আর্ম স্পিনার যে বাংলাদেশকে অসংখ্য অসংখ্য ম্যাচ জিতিয়েছে। সো আমি একটা প্লেয়ারের ব্যাপারে স্কিপ করে গিয়েছিলাম, সেটা হচ্ছে সাকিব আল হাসান। সাকিব আল হাসানের ব্যাপারে কেন স্কিপ করলাম, বাংলাদেশের সো ফার আমি যত ছোটবেলা থেকে চাইল্ডহুড থেকে খেলা দেখেছি, কারেন্টলি আমি এটা বলতে পারি যে সাকিব আল হাসান উড বি মাই এভার মোস্ট ফেভারিট ক্রিকেটার। সাকিব আল হাসান আমার ভীষণ পছন্দের ক্রিকেটার। আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের অসংখ্য মানুষ স্পেশালি ইয়ুথ যারা আছেন আপনাদের সবার হচ্ছে সাকিব আল হাসান কিন্তু খুব পছন্দের ক্রিকেটার। সো ওই জায়গা থেকে কারেন্টলি কিন্তু সে অনেস্টলি খুব টাফ টাইম পার করছে। অ্যান্ড উনি যেটা এতদিন আমার কাছে মনে হয়েছে যে চোখের একটু প্রবলেমের কারণে প্রপারলি কনসিস্টেন্টলি হচ্ছে ব্যাটিংটা প্রপার ভাবে করতে পারছিল না। হেলমেটের যে স্ট্রিপ থাকে বা ফিতা থাকে সেটা কামড়ে ধরে হেলমেটটা যেন না নড়ে যায় সেই ব্যালেন্সটা ঠিক রেখে কিন্তু উনি ফোকাসের একটু প্রবলেম ছিল যখন ব্যাটিং করছিল তখন, বাট ফোকাসের প্রবলেমটা ওভারকাম কোনোভাবে করে কিন্তু টুকটাক রান করছিল। বাট তার আরেকটা স্ট্রং স্ট্রেংথ আছে গাইজ, সেটা হচ্ছে স্পিন আর সেটা হচ্ছে বলিং, এবং হি ইজ আ ব্রিলিয়ান্ট বলার। তার
আর্ম আর্ম বল যদি বলি বা লেফট আর্ম স্পিন যেটা আছে তার ন্যাচারাল যেটা সেটা যদি বলি, তার হচ্ছে কুইকার বলি, সবকিছু কিন্তু সাকিব আল হাসানের খুব সুন্দরভাবে হ্যান্ডেল করার ক্ষমতা আছে এবং প্রপার গুড লাইন এন্ড লেংথও মেইনটেইন ডেফিনিটলি করে। নাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেটের ক্যারিয়ারে ভাই এত উইকেট কিভাবে পায়? এবং উনি বাংলাদেশের অসংখ্য ম্যাচ জেতানোর নায়ক। সো সাকিব আল হাসানের বর্তমান পারফরম্যান্সের কথা যদি গাইজ বলি, স্পিনে উনার ফিঙ্গারের পুরনো যে ইনজুরিটা আছে সেটা আবার ধরা পড়েছে। সো এই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে হি ইজ অ্যাকচুয়ালি স্ট্রাগলিং টু ডেলিভার গুড স্পিনস অ্যাজ ওয়েল। ব্যাটিংয়েও তার কিছু প্রবলেম হচ্ছে। বাট আমার কাছে ইন সাম এক্সটেন্ট মনে হয়, আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেকেই দাবি করছেন যে সাকিব আল হাসান দলে আপাতত একটা ম্যাচের জন্য বসা উচিত। কজ হচ্ছে উনি না পারছেন বোলিংয়ে কনসেন্ট্রেশন করতে, না পারছেন ব্যাটিংয়ে কনসেন্ট্রেশন করতে। ব্যক্তিগতভাবে গাইস আমি মনে করি সাকিব আল হাসানের এই সেকেন্ড টেস্টটা খেলা উচিত। সেটার যদি আমি একটা ব্যাখ্যা বলি, অনেকে হয়তোবা তোমরা মাইন্ড করতে পারো যে এটা কেমন একটা বায়াসড একটা ব্যাপার হয়ে গেল চয়েসের ক্ষেত্রে, বাট ডেফিনিটলি এখানে ইন জেনারেল একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে আই ক্যান ডেলিভার। সেটা হচ্ছে সাকিব আল হাসান গাইজ, এন্ড অফ দ্য ডে হি ইজ সিনিয়র মোস্ট ক্রিকেটার এই দলটার মধ্যে, বিং অনেস্ট। এবং তামিম ইকবালের মতো একজন ক্রিকেটার যখন দল থেকে গাইজ বের হয়েছে, প্রবাবলি ওপেনাররা ধরো সাম এক্সটেন্ট কিছু কিছু ম্যাচে পারফর্মও করেছে, বাট একটা সিনিয়র প্লেয়ার যখন মাঠে থাকে, ওই মাঠে থাকার পরে সে ওভারঅল যে টিম স্পিরিটটা তৈরি করতে পারে, টিমের উপরে যে ইম্প্যাক্টটা ফেলতে পারে গাইজ, ট্রাস্ট মি সেটা $1000 দিয়েও কেনা যাবে না। এবং এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের সাকিব আল হাসান যদি সেকেন্ড টেস্টে গাইজ না থাকে, মুশফিকুর রহিম ওয়ান অ্যান্ড অনলি প্লেয়ার হবে যে সিনিয়র মোস্ট ক্রিকেটার থাকবে দলে। একজন সিনিয়র মোস্ট ক্রিকেটার দিয়ে এত বড় এক্সপিরিয়েন্স সমৃদ্ধ ভারত দলকে, স্ট্রং টিমকে ডিফেন্ড করার জন্য প্রপার গাইডলাইন দেওয়ার মতো যদি সিনিয়র প্লেয়ার টিমে না থাকে, তাহলে কিন্তু একটু টাফ মনে হবে, যে একটু গার্ডিয়ান শূন্য একটা জায়গা, যেখানে হচ্ছে প্রপারলি যদি বলাররা স্ট্রাগল করে বা ব্যাটসম্যানরা স্ট্রাগল করে ইন ড্রেসিং রুম, সাকিব আল হাসান কিন্তু এমন একজন ক্রিকেটার যে প্রপারলি গাইড করতে পারবে। এখন বলতে পারো যে গাইজ ড্রেসিং রুমে তো সে আগেই থেকেই থাকবে, সে তো ওখান থেকে সাজেস্ট করে। ভাই, টিমের বাইরে থেকে সাজেশন দেওয়া আর টিমের ভেতরে থেকে কোচের সাথে ডিসকাস করে সাজেশন দেওয়ার মধ্যে আকাশের পাতাল পার্থক্য আছে। এবং আমি সাকিব আল হাসানের খেলা যেহেতু ছোটবেলা থেকে ফলো করি, আমি স্ট্রংলি বিলিভ করি হি উইল কাম ব্যাক সেকেন্ড টেস্টে গেস, ট্রাস্ট মি। ব্যাটিং হোক বোলিং হোক, যে কোনো অ্যাটলিস্ট একটা ডিপার্টমেন্টে একটা ইনিংসে সে কিন্তু একটা ম্যাচ উইনিং নক খেলে দিতে পারে। সে কিন্তু খেলে না, কিন্তু যখন একবার খেলে তখন কিন্তু কাউকে ছাড়ে না। পাকিস্তানের সাথে আমরা সেকেন্ড টেস্টে দেখেছি হি হ্যাজ ডান আ রিয়েলি গুড জব, খুব ভালো খেলেছেন এবং সেকেন্ড টেস্টে জেতার ব্যাপারে সাকিব আল হাসানের কিন্তু একটা বড় কন্ট্রিবিউশন ছিল। সো ওই জায়গা থেকে আমি সাকিব আল হাসানের উপর এখনো ভরসা রাখতে চাই। উনি পারফর্ম না করলে আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য ট্রাম্প কার্ড আমাদের দলের, যে থাকাটা দলে খুবই গুরুত্বপূর্ণ। এবং আমার একাদশ যদি এখন গাইজ বলি, তাহলে খুব বেশি চেঞ্জেস আমি সত্যি কথা বলতে দেখতে পাচ্ছি না দলটার মধ্যে। আমার কাছে মনে হচ্ছে সাদমান ইসলাম, ইন্টারেস্টিং ফ্যাক্ট গাইজ, সাদমান ইসলামের সাথে জাকির হাসানের জায়গায় আমি যদি মাহমুদুল হাসান জয়কে চিন্তা করি, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে ওপেনিং এর মধ্যে একটা ভ্যারিয়েশন আসবে। মাহমুদুল হাসান জয় এমন একজন ক্রিকেটার গাইজ, যদি আউট হয়ে প্রথম বলে আউট হয়ে যাবে, যদি টিকে যায় 100%, 78 ইভেন 100ও করার মতো অ্যাবিলিটি সমৃদ্ধ একজন ক্রিকেটার। সো জাকির হাসান নো ডাউট ভেরি গুড ক্রিকেটার, ভেরি গুড ব্যাটসম্যান, বাট তার জায়গায় ওপেনিং পেয়ার একটু চেঞ্জেস আমার মতে গাইজ ইম্পর্টেন্ট। কজ দুইজন ওপেনারকে কিন্তু প্রথম টেস্টে ইন্ডিয়ান বোলাররা রিড করতে পেরেছে, তাদের দুর্বলতাগুলো কিন্তু খুঁজে বের করে ফেলতে পেরেছে। ওই জায়গায় মাহমুদুল হাসান জয় কিন্তু কোয়াইট নিউ টু দ্যাম, সে কিন্তু ইন্টারন্যাশনাল এরিনাতেও নিউ। সো মাহমুদুল হাসানকে যদি প্রপার একটা প্র্যাকটিস করিয়ে যদি একটা ম্যাচ খেলানো যায়, আমার মনে হয় যে ফার্স্ট ইনিংস হোক অথবা সেকেন্ড ইনিংস, একটা পেয়ার কিন্তু ক্লিক করে যেতে পারে। ওপেনিংয়ে আমি একটা চেঞ্জ কিন্তু এক্সপেক্ট করছি, যদি হয় তাহলে খুব ভালো হবে। দেন নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, তারপর সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা। সো গাইস, সোফার আমি জাস্ট একটা চেঞ্জ দেখতে চাচ্ছি এবং দেখতে পারছি আমার নিজের ক্ষেত্রে যদি বলি, সেটা হচ্ছে ওপেনিংয়ে। একটা ম্যাচ জেতার জন্য ওপেনিং পেয়ারটা ট্রাস্ট মি সবচাইতে গুরুত্বপূর্ণ। সো ওপেনিংয়ের মধ্যে চেঞ্জটা আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। একটু ভ্যারিয়েশন ক্রিয়েট করা, একটু চেঞ্জেস দেখানো, যেন একটা প্ল্যান করার ক্ষেত্রে অপোনেন্ট দল যেন একটু হলেও একটু বেশি ভাবতে হয় তাদেরকে। ওই জায়গা থেকে
জাকির হাসানের জায়গায় যদি মাহমুদুল হাসান জয়কে দিয়ে ওপেনিং করা যায়, সে টেস্ট ম্যাচ খেলার এক্সপেরিয়েন্স অনেক বেশি রাখে ডোমেস্টিকে এবং কিছু ইন্টারন্যাশনাল ম্যাচের মধ্যে ভালো পারফর্মও করেছে, যদিও লেস ম্যাচ খেলেছে, বাট যতগুলোই খেলেছে তার মধ্যে ম্যাক্সিমামে সে ভালো পারফর্ম করেছে। ওই জায়গা থেকে মাহমুদুল হাসান জয় একটা চেঞ্জ আমি দেখতে পাচ্ছি গাইজ। তাইজুল ইসলাম আমার ওয়ান অফ দ্য ফেভারিট ছিল এই দলে ঢোকার মতো, কিন্তু এখানে রিপ্লেস করার মতো সাকিব আল হাসান ছাড়া কোনো অপশন নাই। বাট সাকিব আল হাসানের হাতে দুইটা অস্ত্র আছে, ব্যাটিং আর বোলিং। ব্যাটিংয়েও যদি তিনি 40-50 রান ইভেন করে দিয়ে যেতে পারে, সেটাও কিন্তু দলের জন্য গাইজ খুবই ভালো। আর বোলিংয়ে তো তিনি আছেন, হি হ্যাজ সাচ আ গুড বোলিং অ্যাকশন। সো উনি অনেক এক্সপেরিয়েন্স, সো এক্সপেরিয়েন্স ক্রিকেটার কিন্তু সেকেন্ড টেস্টে বা একটা ম্যাচ জেতার অথবা ড্র করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন এক্সপেরিয়েন্স ক্রিকেটার থাকা। সো এই হচ্ছে আমার প্রবাবল 11। ডেফিনেটলি গাইস তোমরা কমেন্ট বক্সে জানাবা তোমাদের ওপেনিং পেয়ার হোক অথবা তোমাদের প্রবাবল 11 হোক, তারা কারা কারা এই দলের মধ্যে থাকতে পারে। তোমরা তোমাদের প্রবাবল 11টা কিন্তু কমেন্টে মেনশন করবা। আই উইল ডেফিনেটলি রিপ্লাই গাইস। সো টুডেজ ভিডিও এই পর্যন্ত। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি গাইস ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, গিভ আ থামস আপ, এবং সবচাইতে আমি সবসময় রিকোয়েস্ট করি সবাইকে একটু কমেন্ট করবা গাইস। কমেন্টে আই উড লাভ টু ইন্টারেক্ট উইথ ইউ গাইস। So that is from me. Stay happy, stay kind, and spread the positivity. See you very soon tomorrow for the next video. Bye bye.